শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা দিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন আর সাকি। আচ্ছা, আমি আনিস, আমার পক্ষ থেকেও সাকি যেমনটি বলছিল, সুন্দর একটি সকাল শুরু হোক এবং সজীবতায় কাটুক পুরোটা দিন। শুভ সকাল তোমাকে। শুভ সকাল আনিস, কেমন আছো? আজকে একেবারে নীল হয়ে আছো তুমি। বর্ষার একটা দারুণ সম্পর্ক আছে নীলের সঙ্গে, তুমি নিশ্চয়ই জানো। এবং এই বর্ষায় আমি চেষ্টা করি একটু নীলগুলোকে বেশি করে ধারণ করতে। আর বর্ষায় যখন নীল ফুল ফুটে ওঠে, বিশেষ করে অপরাজিতা, তখন তো অদ্ভুত সুন্দর লাগে। হ্যাঁ, আমার বারান্দায় কিন্তু একটা অপরাজিতা ফুলের গাছও আছে। বাহ, চমৎকার। তোমার বারান্দায় বেলিও আছে? বেলি আছে, গোলাপ আছে। ফুল ভীষণ ভালোবাসি। আর সবচেয়ে ভালো লাগে আসলে তরুণ প্রাণ, কারণ আমাদের হৃদয়কে সবসময় আমরা তারুণ্যে জাগিয়ে রাখতে সবসময় চেষ্টা করি, কি বলো? একদমই তাই, একদম। এবং আজকে একজন তরুণ সংগঠক রয়েছেন আমাদের সঙ্গে, তুমি নিশ্চয়ই তিনি চমৎকার কাজ করছেন, চলো তাকে আবিষ্কার করি। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি উদ্যোক্তা, গবেষক ও সংগঠক এসকে ফয়সাল আহমেদ। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভীষণ ভালো আছি। পুরো অনুষ্ঠান জুড়ে আসলে আপনার কাজ, আপনার এগিয়ে চলাকে আমরা আবিষ্কার করব। একেবারে শৈশব থেকে আসি আমরা আসলে পুরো অনুষ্ঠান জুড়ে। হ্যাঁ, আপনি তো আসলে ফরিদপুরে জন্মেছেন। কেমন ছিল ফরিদপুরে সেই শৈশব, যতটা মনে আছে? ফরিদপুরে আমার আসলে ছোটবেলায় খুব বেশি সময় কাটানো হয়নি, 5 থেকে 7 বছর পর্যন্ত ছিলাম। সো যতটুকু মনে আছে, আমি একটু চঞ্চল প্রকৃতি থাকার কারণে ওই যে গ্রামে ছুটে চলার যেই মেমোরিগুলো বা স্মৃতিগুলো, ওইগুলো এখন আমাকে তাড়িয়ে বেড়ায়। তো এখন আমি গ্রামকে ভালোবাসি, গ্রামের মানুষগুলোর জন্য ছুটে যেতে চাই। খুব দুরন্ত ছিলেন যতটুকু আমরা জানি। হ্যাঁ, ছোট সময় থেকে একটু চঞ্চল প্রকৃতি ছিলাম। ঘুড়ি উড়ানো থেকে শুরু করে মাছ ধরা থেকে শুরু করে এইগুলো আমার খুব ভালো লাগতো। 5-6 বছর পর্যন্ত থাকা হলো, পরে কি বাবার চাকরি সূত্রে ঢাকা চলে আসলে? হ্যাঁ, আব্বু সরকারি চাকরির সুবাদে তখন ঢাকায় শিফট করা হয়। তখন থেকে স্কুল জীবনটা শুরু। ক ভাই বোন? আমরা 3 ভাই বোন। আপনার অবস্থান? আমি সবার বড়। আচ্ছা আচ্ছা। আর আমার ছোট একটা ভাই আছে এবং একটা ছোট বোন আছে। বাহ, চমৎকার। পরিবারের বড় ছেলে হিসেবে কি দায়িত্বের চাপ কখনো পড়েছে? হ্যাঁ, পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্বের চাপ অবশ্যই পড়েছে। কিন্তু এই জায়গা থেকে আমি একটু লাকি, আব্বু সরকারি চাকরির সুবাদে হয়তো অতটা চাপ আমি ফেস করিনি কখনো। আচ্ছা। এবং আপনি যতটুকু জানি যে ক্রিকেট খেলা খুব পছন্দ করেন। হ্যাঁ, এবং ক্রিকেট খেলা সেখানে আপনি ক্যাপ্টেন্সিও করেছেন। হ্যাঁ, আমার স্কুল লাইফে পুরো সময়টা আসলে ক্রিকেটের সাথেই গেছে। আমি স্কুল লাইফে স্কুল টিমে ক্যাপ্টেনও ছিলাম। তো ক্রিকেটে প্রচুর, ক্রিকেটে এতটা নেশা ছিল যে স্কুল শুরু হওয়ার আগে আমরা ব্যাট করতাম, একটা টিম টিফিনের সময় চলতো, দেন স্কুল শেষ হওয়ার পরে আমরা এটা শেষ করতাম। এইভাবে একটা পুরো ম্যাচ স্কুল টাইমের মধ্যে শেষ হতো। কখনো ক্রিকেট প্লেয়ার হতে ইচ্ছে করেনি? একটা সময় ছিল, তাই না? ক্রিকেট প্লেয়ার হওয়ার ইচ্ছা। বেশ কিছু পার্সনকে দ্বারা মনে বিশেষ প্লেয়ারও ছিলাম। আচ্ছা। পরবর্তীতে লম্বা সময় যে স্বপ্ন, সেই স্বপ্নের সাথে আসলে এটা অ্যালাইন খুব একটা আপনি বোলার নাকি ব্যাটসম্যান? আমি ব্যাটসম্যানই ছিলাম। আচ্ছা আচ্ছা, চমৎকার। শুধু কি খেলাধুলাই করা হতো নাকি আরো কিছু করা হতো? খেলাধুলার পাশাপাশি আমার আবৃত্তিতে একটা আগ্রহ ছিল, লেখালেখিতে আগ্রহ ছিল। অ্যান্ড ছোট সময় থেকে বাঁশির প্রতি আলাদা একটা একটু বাঁশি নিয়ে আসতেন, খুব ভালো হতো। বাঁশির সুর শুনতাম আপনার কাছ থেকে। বাঁশি আসলে আমার বাঁশি বাজানো, তাই? আচ্ছা, সেটা কি করে, মানে আগ্রহের জায়গা কিভাবে তৈরি হলো সেই জায়গাটায়? এইটা আসলে একটু কাকতালীয় ব্যাপার। একদিন মেলায় যাওয়ার পরে ফ্রেন্ডরা আমাকে সবসময় বলতো যে তুই তো সবকিছু করতে চাস, তো একটু বাঁশিটা বাজিয়ে দেখা তো পারিস কিনা। তো তখন বাঁশি হাতে নিয়ে একটু বাজানোর চেষ্টা করে দেখলাম যে আসলে হচ্ছে না। তো তখন একটা মনে হলো যে এটা এত কঠিন কি, একটু ট্রাই করে দেখি। পরে একটা বাঁশি কিনে বাসায় আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একটা সময় দেখলাম যে বাঁশির সুরটা অন্যরকম, একটা আলাদা মুগ্ধতা ছড়ায়। দেন মানে এই যে ফ্রেন্ডরা বললো সবকিছু করতে চাস, তার মানে কি আপনি একটু অলরাউন্ডার প্রকৃতির ছিলেন? পড়াশোনায় ভালো, খেলাধুলায় ভালো? বলতে পারেন, কিন্তু অতটা অলরাউন্ডার না হলো। একটু একটু আমার আসলে গল্পের মতো করেই জানি আছে। গল্পের মতো করে যদি বলতে হয়, আসলে ছোট সময় থেকে আমার কাছে কেন যেন মনে হতো যে মানুষ হিসেবে যেহেতু জন্মগ্রহণ করেছি, তো মানুষ সবকিছু করতে পারে। কোনো কারণে কিছু বই বা কোনো জায়গা থেকে হয়তো এটা আমার ব্রেনে সেট হয়ে গেছে।
তো আমার কাছে সবকিছুই পসিবল মনে হয়। আচ্ছা সো ওই জায়গা থেকে যখনই সামনে যেটা আসতো আমি এটা করতে চাইতাম, যেমন সায়েন্স ফেয়ার হচ্ছে, চলো সায়েন্স ফেয়ারে আমরা পার্টিসিপেট করি, খেলাধুলা করবো, চলো করি, এটা করি। তো সবসময় এরকম করতাম। তো দ্যাটস ওয়াই আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা আমাকে একটু থাকে না একটু উস্কে দিত। রিস্ক দেওয়ার মতো, যে তুমি সবকিছুতে করতে পারো, এটা করে দেখাও, এরকম ব্যাপারটা। তাহলে খুব এক্সট্রোভার্ট প্রকৃতির ছিল বোধহয় না? আমি আসলে একটু এক্সট্রোভার্ট প্রকৃতির ছিলাম। বই পড়তেন মনে হয় খুব? হ্যাঁ, প্রচুর বই পড়া হতো। স্পেসিফিক যদি বলি বায়োগ্রাফি, যেটা আমার লাইফে অনেক বড় একটা ইমপ্যাক্ট আছে। আমি প্রচুর বায়োগ্রাফি পড়ছি এবং এই জন্য আমার অতীতে কিছু বন্ধু আছে আচ্ছা, যাদেরকে আমি ফলো করি, যাদের জীবন দ্বারা অনেক বেশি ইন্সপায়ার্ড। বাহ, চমৎকার। এবং আপনি যাকে অনুসরণ করেন একজন বিখ্যাত ব্যক্তি, হ্যাঁ। সো যদি এপিজে আব্দুল কালাম। ইয়েস, সো এপিজে আব্দুল কালাম আজাদ স্যারের জীবনটা আমাকে আসলে অনেক বেশি ইন্সপায়ার করে। দ্যাটস ওয়াই আমি নিজেই মনে করি আমি একটু ওল্ড স্কুল স্টুডেন্ট টাইপের, বিকজ তার মধ্যে যে একটা আগুন ছিল যে কিছু করতে হবে দেশের জন্য, মানুষের জন্য, এবং তার জন্য যে ক্যারিয়ারকেও স্যাক্রিফাইস করা যেতে পারে, এবং একটা টাইম পরে যে ওটা থেকে অ্যাচিভমেন্ট আসে, এটা ওখান থেকেই পাওয়া। চমৎকার। আসলে মানুষের জীবনে না একজন আদর্শ মানুষ থাকা দরকার। তাহলে সেটা পারিবারিকভাবেও হতে পারে, সেটা কোনো বিশেষ মানুষের জীবনে থেকেও হতে পারে। তাহলে মানুষের পাতটা আমার মনে হয় খুঁজে পেতে একটু সহজ হয়। আমরা জানি আপনার সম্পর্কে, ছোট্ট করে আপনার সম্পর্কে আগে জানাতে চাই দর্শকদেরকে, তারপর ফিরি। দর্শক, এসকে ফয়সাল যিনি আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন, এসকে ফয়সাল আহমেদ, তিনি দেশের প্রথম বায়ো ইনফরমেটিক্স প্রতিষ্ঠান ডন অব বায়ো ইনফরমেটিক্স লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বায়ো ইনফরমেটিক্স শিক্ষা ও গবেষণার প্রসারে কাজ করছেন এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং প্ল্যাটফর্ম তৈরি করেছেন। বর্তমানে তিনি ইনস্টিটিউট অব বায়ো ইনফরমেটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরিচালক এবং ডন আই ল্যাবের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজিতে স্নাতক সম্পন্ন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। কোভিড-19 সময়ে কোভিড টেস্ট ল্যাবে কাজ করে তিনি কোভিড-19 বায়োটেক হিরোস অ্যাওয়ার্ড অর্জন করেছেন। তার গবেষণায় কাজ আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে, যেখানে ওষুধ নকশা এবং ইমিউনো ইনফরমেটিক্স বিশেষভাবে উল্লেখযোগ্য। তার নেতৃত্বে তৈরি বিএমপিপিডি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ফাইটোকেমিক্যাল ডেটাবেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। গবেষণার পাশাপাশি তিনি একজন দক্ষ বক্তা এবং তরুণ সংগঠক হিসেবেও সক্রিয় ভূমিকা রাখছেন। আমরা আবারও চলে যাই তার কাছে। একজন দক্ষ বক্তাও আপনি, নিশ্চয়ই এই বিষয়গুলো আজকে আমাদেরকেও প্রভাবিত করবে এবং আমরাও আসলে শুনতে চাই কোনো না কোনো স্পিচ যেটি আজকে আমাদের পথেও কোনো না কোনোভাবে কাজে লাগবে, তাই না আনিস? আমরা শৈশবের গল্পে ছিলাম, একটু থাকি সেখানে। আপনি বলছিলেন যে বিভিন্ন লোকের জীবনী বিশেষ করে আপনাকে খুব প্রভাবিত করত। তখন তো খুব ছোট্ট বয়স, তখন কি আসলে বুঝতেন এই বিষয়গুলো? না, অনেস্টলি সত্যি কথা বলতে আসলে এত গভীরভাবে যে তখন চিন্তা করতাম, বুঝে পড়া বিষয়টা একদমই তা না। আমাদের একটা বন্ধুত্বের একটা সাইকেল ছিল, আমরা সবসময় সায়েন্স ফিকশন বিভিন্ন বই পড়তে পছন্দ করতাম এবং এটা নিয়ে আলোচনা করতাম। থাকে না যে আমরা এটা পড়ছি, এটা কি জানিস কিনা। ছোট সময় যেটা হয় যে আমি পারি এটা বোঝানোর একটা প্রবণতা থাকে, ওখান থেকে আমার একটা সার্কেল ছিল। সেই সুবাদে পড়া, মানে আস্তে আস্তে একটা নিজের অজান্তে একটা আগ্রহ তৈরি হয়। তো আমার আগ্রহটা আস্তে আস্তে বায়োগ্রাফির দিকে চলে গেল। আচ্ছা, তো সেই দিকে যেতে যেতে আসলে জাস্ট এটুকু অনুভব করতাম যে জীবনে এতটুকু সেন্স তখন ছিল যে জীবনে এমন কিছু করতে হবে যাতে আমি অন্তত আমার এই লাইফটার একটা চিহ্ন পৃথিবীতে রেখে যেতে পারি। এতটুকুই তখন বোঝা ছিল, এর বেশি তেমন কিছু উপলব্ধি তখন ছিল না। একটু পরিবারটা নিয়ে আসতে চাই যে এই যে খেলাধুলা, পড়াশোনা যেটি আমরা বলছিলাম, এবং আপনিও পড়াশোনায় ভালো ছিলেন এবং আদার্স অ্যাক্টিভিটি, খেলাধুলা সবকিছুই সমান তালে চলছিল। পরিবারের কোনো চাওয়া পাওয়া ছিল কিনা, কোনো প্রেশার ছিল কিনা, সেই বিষয়গুলো নিয়ে একটু শুনতে চাই। অবশ্যই, যদি সত্যি কথা বলতে হয় ৮-১০টা পরিবারের মতো আমার পরিবারেরও একটা প্রেশার তো সবসময় ছিল পড়াশোনার প্রতি, যেহেতু আব্বু জায়গা থেকে সবসময় বলা হতো পড়াশোনা ভালোভাবে করতে হবে একটা ভালো ক্যারিয়ারের জন্য। তো পড়াশোনার প্রেশার সবসময় ছিল। এক্সট্রা কারিকুলার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে, এখানে আমি স্পেসিফিক আমার আম্মুর কথা বলবো। আচ্ছা, আব্বু সবসময় পড়াশোনাতে প্রেশার দিল, আমি একটু আমার মাকে খুব কনভিন্স করতে পারতাম। সো প্রথমে রাজি না হলো, আম্মু আমি এটা চাই। তো
মোটামুটি একটু আদর করে বললেই আম্মু রাজি হয়ে যেত। অ্যান্ড এই জায়গাটা আমাকে আসলে সব সময় এগিয়ে রাখছে, আম্মুর সাপোর্টটা। ছেলেরা একটু মা ভক্ত হয় কি বলো? সব সময়, এবং ভীষণ। একটু আদায়ের দিক থেকেও ওরা একটু বেশি করে নেয় মায়ের কাছ থেকে। নিশ্চয়ই। এবং আপনি যে আবৃত্তি করতেন, হ্যাঁ, এই বিষয়টা আসলে কিভাবে তৈরি হলো, আবৃত্তির প্রতি আগ্রহ? আচ্ছা, আবৃত্তির প্রতি আগ্রহটা আসলে কলেজ লাইফ থেকে পুরোপুরি আসা। এটার একটা অ্যামেজিং একটা গল্প আছে। সেটা হচ্ছে আমি আব্বুর গভর্নমেন্ট চাকরির কারণে আমার স্কুল লাইফ ছিল সাতক্ষীরাতে, ওখান থেকে শিফট করলো আচ্ছা। হুট করে মানিকগঞ্জে। তো সেই সময় মানিকগঞ্জে আমি কাউকে চিনি না, কারোর সাথে কোনো বন্ধুত্ব নেই, একদম নতুন পরিবেশ। তো তখন হঠাৎই একদিন মনে হলো যে আচ্ছা, এমন কিছু কি করা যায় কিনা যেটার মাধ্যমে আমাকে কেউ চিনবে না কিন্তু জানবে যে একটা পার্সন এরকম আছে। সেই কৌতূহল থেকে আমি জাস্ট ফেসবুকে একটা ফেসবুক পেজ খুলি, একটা ছদ্মনামে, বিলাসী কবি একটা ছদ্মনামে। ওখানে ছবি টবি ছিল না, ওখানে আমি টুকটাক কবিতা টবিতা লিখতাম এবং কিছু আবৃত্তি ওখানে দেওয়া হতো। তো ওই সুবাদে কলেজে সবাই খুঁজতেছে যে ছেলেটা কে, ছেলেটাকে। আচ্ছা। তো সেই সুবাদে আসলে আস্তে আস্তে আবৃত্তির দিকে যাওয়া, বাট খুব চমৎকার। বেশি না হলো করা হয়েছে টুকটাক। কার কবিতা পড়তে বেশি ভালো লাগতো? আমার আসলে বিভিন্ন ক্যাটাগরি ছিল, আচ্ছা। যেমন আমি কাজী নজরুল ইসলামের কথা বলতে পারি। কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশের কবিতাগুলো আমার খুব বেশি ই করতো। চমৎকার। এই দুজনের কবিতাগুলো করা হতো, আর নিজে কিছু কবিতা তো এখনো ছিল। কি করা হয়? আর না, এখন আবৃত্তি ওইভাবে খুব একটা করা হয় না। বাঁশিটা অবশ্য এখনো আমার সাথে থাকে, বাট আবৃত্তিটা কেন যেন হারিয়ে গেছে। আচ্ছা, মানে সবকিছু রেখে বাঁশিটাকে মনে হয় আপনি সঙ্গী হিসেবে রেখেছেন, এমন কিছু? অনেকটা। মানে কাজের পাশাপাশি কাজের পাশাপাশি হয় না, যতটুকু আমাদের সময় পার্সোনাল একটা ব্রিদিং এর স্পেস আমরা রাখি। ইয়েস, অনেকটা ওরকম। আমরা যারা আবৃত্তি বলেন, গান বলেন, হ্যাঁ, বাঁশি বলেন, বা যে যেটাই করি এবং না কেন। আবৃত্তির সঙ্গে বাঁশির সুর কিন্তু খুব ভালো যায়। জি, আসলে। তো বাঁশিটাকে আপনি সঙ্গে রেখেছেন। আজকে মনে হয় সাথে থাকলে আমরা একটু বাঁশির সুর শুনে শুনতে ফেলার পারতাম, একটা সুযোগ হতো, নিশ্চয়ই। তাই না আনিস? যাই হোক, সেটা হয়নি, হবে হয়তো নেক্সট টাইম কখনো। একটু জানি যে ছোটবেলায় আপনি একটু বিজ্ঞান মনস্ক ছিলেন না, এরকম মানে বিজ্ঞানের প্রতি আপনার একটা নেশা ছিল, যেহেতু আপনি বলছিলেন যে বিভিন্ন সায়েন্স ফেয়ারে আপনি অংশগ্রহণ করতেন। তখনই কি মোটামুটি আপনি সেট করে নিলেন যে আপনি এই বিজ্ঞান শাখায় ভবিষ্যৎ বিজ্ঞানের- করবেন বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবেন? হ্যাঁ, বিজ্ঞানের প্রতি যে আমি যাব, এটা একদম স্কুল লাইফ থেকেই সেট করা যে আমি এদিকে যাব। হয়তো পাঠটা কখনো কখনো চেঞ্জ হয়েছে, বাট মোটামুটি ফিক্স ছিলাম যে সায়েন্স একটা আমার জন্য, আমি যেটা চাচ্ছি আমার লাইফে, সেটা সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে সায়েন্সের মাধ্যমে অর্জন করা। আচ্ছা। ওইটা তখন থেকেই ছিল। এবং আমরা জানি যে একটু সায়েন্স পড়তে হলে বরাবরই একটু ভালো স্টুডেন্ট হতে হয়, ম্যাথমেটিক্স একটু ভালো হতে হয়। হ্যাঁ। আপনিও নিশ্চয়ই তাই ছিলেন। অনেকটা, এবং আচ্ছা। এইটাই হয়তো আজকে আমাকে এইখানে নিয়ে আসার পিছনে সবচেয়ে বড় নিশ্চয়ই, একটা রোল প্লে নিশ্চয়ই। করেছে। বিকজ আমার ছোট সময় থেকে ম্যাথ ফিজিক্স খুব ভালো লাগতো, এবং কলেজ লাইফেও আমি ওদিকেই ছিলাম। বাট হুট করেই, যেমন যেটা বললেন, বায়োটেকনোলজি, জেনেটিক্স, এগুলো তো লাইফ সায়েন্সের দিকে চলে আসে। জি। সো ইউনিভার্সিটিতে ওদিকে শিফট করার কারণে ম্যাথ এবং বায়োলজি একটা কম্বিনেশন তৈরি হয়, আচ্ছা। সেটাই পরবর্তীতে হয়তো আমাকে বায়োইনফরমেটিক্সের দিকে দিয়ে আসছে। আচ্ছা, আমরা একটু সিরিয়ালি আসি তাহলে। কিন্তু সাকি যেমনটি বলছিল যে ছোটবেলা থেকে কোনো চাপ ছিল কিনা, বাবা মার প্রত্যাশা ছিল কিনা, যে সাধারণত ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকে এক ধরনের ঝোঁক থাকে, তাই না? পরিবারের আপনার কাছ থেকে বাবা মা কি প্রত্যাশা করতেন? আমার কাছে থেকে বাবা মা যদি প্রত্যাশা বলি, আব্বু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে, তো উনি চেতেন যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং এর দিকেই আচ্ছা, যাই। অ্যান্ড আম্মুর আসলে ওইরকম ডাইরেক্ট কোনো প্রত্যাশা ছিল না। তার কথা, আমার সন্তান যেটাই করুক এটাতে আমি খুশি, ভালো কিছু করুক। তো ওই পেশাটা সবসময় ছিল। আচ্ছা আচ্ছা। জি, তো এসএসসি শেষ হলো মনে হয় বিজ্ঞান শাখায়, ইন্টারমিডিয়েটে উঠে? ইন্টারমিডিয়েট তো বিজ্ঞান শাখাতেই ছিলাম। আচ্ছা। এবং যেটা বললাম যে তখন আমার এনভায়রনমেন্টটাও চেঞ্জ হয়ে গেল। আমার স্কুল জীবনের বন্ধুগুলোকে ছেড়ে আমাকে নতুন একটা পরিবেশে যেতে হলো। ওখানে অনেক স্ট্রাগল করতে হয়েছে, তবে আমাকে তৈরি করার পিছনে কলেজের ভূমিকাটা আসলে অনেক অন্যরকম অনেক ছিল। বেশি। আচ্ছা, কোন কলেজে পড়লেন? আমার কলেজ ছিল মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ। ওকে। তো সেখানে পড়ার সুবাদে আমি আসলে জীবনটাকে একটু বুঝতে শিখলাম, ম্যাচুরিটি একটু ডেভেলপ হওয়া শুরু হলো। মানে হুট করে একটা মানে সমুদ্রে পড়ার মতো অবস্থা। জীবনটাকে কি বুঝছিলেন আপনি আসলে তখন? তখন জীবনটাকে আসলে ওইভাবে উপলব্ধি না করলো, যেটা বুঝলাম যে জীবনটা আসলে এত সহজ না যতটা আমরা স্কুল জীবন আমরা ভাবি। জি। এখানে কিছু জিনিস নিজেকে তৈরি করে নিতে হয়, একটা এনভায়রনমেন্ট সবসময় তোমার পক্ষে নাও থাকতে পারে, তোমাকে সেটা নিজের অনুকূলে নিয়ে নিতে হবে। এই জিনিসটা আসলে আমার কলেজ জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তারুণ্যের প্রথম বসন্ত বোধহয় ইন্টারমিডিয়েট লাইফে আমাদের আসে। এটা 2 বছরের যে জীবন কেমন ছিল? চমৎকার ছিল। যদি আমি সেই সময় হয়তো কিছু আফসোস ছিল, কি আফসোস?
আমার স্কুল লাইফে বন্ধুরা যারা একটু ভালো রেজাল্ট করছে সবাই ঢাকার দিকে শিফট করলো, আচ্ছা। স্পেসিফিক কিছু স্বপ্ন থাকে কিছু কলেজে ভর্তি হওয়া। তো আব্বু চাকরির সুবাদে আর আম্মুর ভালোবাসার কারণে আমাকে আসলে বাসা থেকে ছাড়া হয় নাই তখন। এটা একটা আচ্ছা। আফসোসের জায়গা ছিল, বাট সেই আফসোসের জায়গাটাই হয়তো আমাকে অনেক দিকে যেতে হেল্প করছে। যেমন আচ্ছা। কলেজ জীবনে আমি ডিবেটের প্রথম আমার হাতে খড়িটা হয়, পাশাপাশি ডিজিটাল সায়েন্স ফেয়ার হয়, আমি 2বারই ডিজিটাল সায়েন্স ফেয়ারে পার্টিসিপেট করি। তো এবং ওখান থেকে একটা বড় সাফল্যতাও আসে। তো এই জিনিসগুলো হয়তো আবার আবৃত্তির কথাটাও বললাম, তো এই জিনিসগুলো কিন্তু আমার কলেজ জীবনেই আমার অর্জন বলতে পারি, এবং ওইটা আচ্ছা। হয়তো হতো না যদি না ওই পরিবেশটা আমি না পেতাম। দ্যাটস আমি কৃতজ্ঞ ওই টাইমটার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি তো বড় হয়েছেন ঢাকায়। হ্যাঁ, ঢাকাতে একটা বড় সময় মানে ফেস্টে এরকম যে আমার ক্লাস 7 পর্যন্ত ঢাকাতে, তারপরে সাতক্ষীরায়, ও, দেন আচ্ছা। তারপরে কলেজ আবার মানিকগঞ্জে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি সাতক্ষীরায় স্কুল কমপ্লিট করলেন। হ্যাঁ, আমার স্কুলটা ছিল সাতক্ষীরাতে। মানিকগঞ্জে কলেজ কেন আপনার? আব্বুর গভর্নমেন্ট জব, আচ্ছা, সরকারি চাকরি, পোস্টিং হওয়ার কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ইন্টারমিডিয়েট লাইফ শেষ হলো, সেখানে 2 বছর। এরপর আপনি রাজশাহী চলে গেলেন, বিষয়টা কেমন নাকি? নোয়াখালী সায়েন্স অ্যান্ড নোয়াখালীতে, টেকনোলজি আচ্ছা। ইউনিভার্সিটিতে। সেটাও কি বাবার চাকরির সূত্রে নাকি না, না, যেখানে না, যান? সেটা একটু আচ্ছা। জেদ করি। এখানে একটা আচ্ছা। ইন্টারেস্টিং গল্প আছে। জি। শুনি। তো ইন্টারে থাকা অবস্থায় প্যাশনটা অনেকটা এরকম যে আমি কম্পিউটার নিয়ে সবসময় পড়ে থাকি, মোটামুটি সিএসসি তে ভর্তি হবো, আমি মোটামুটি প্যাশনেট। শেষ সময়ে যে হঠাৎ আমি এই জিনিসটা চেঞ্জ করে ফেলি, আমার কাছে মনে হতে লাগলো, কারণ স্কুল লাইফ থেকে একটা গোল ছিল যে লাইফে এমন কিছু করতে হবে যেন আমি একটা চিহ্ন পৃথিবীতে রেখে যেতে পারি, মানুষের জন্য কিছু করা যায়। শেষে যে সেকেন্ড ইয়ার লাস্টে যে আমার মনে হতে লাগলো যে আমি সিএসসি দিয়ে হয়তো ওইটা ওইভাবে করতে পারবো না, অন্য একটা কিছু দরকার। তখন আমার সামনে আসলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এটা আমার জীবনে হয়তো সবচেয়ে বড় একটা মোড় বলতে পারি, জি। যেটা হয়তো আমার সম্পূর্ণ জীবনটা রিসেট করে ফেলছে। তো আচ্ছা। শেষ সময় যে আমার মনে হতে লাগলো যে এই যে আমি যেটা চাচ্ছি সেটা অর্জনের জন্য আসলে কোন ডিসিপ্লিন বা কোন ডিপার্টমেন্ট আমার জন্য হেল্পফুল হবে, তখন আমার মাথায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জিনিসটা আসে। কারণ আমার কাছে মনে হতে লাগলো যে এই মহাবিশ্বে স্রষ্টা যত জীবিত বস্তু তৈরি করছে তাদের পিছনে একটা রহস্যময় ভাষা আছে, স্রষ্টা একটা ভাষা। যেমন আপনার সাথে আমার যদি বলি যে 98% মিল আছে, সেটা সেই ভাষার দূর। সো আমার মনে হলো এই ভাষাটা আবিষ্কার করা দরকার, এই ভাষাটাকে আচ্ছা। বোঝা দরকার, যার বদৌলতে হয়তো আমি এমন কিছু করতে পারবো যেটা মানব জাতির অনেক বড় কাজে আসবে। সেখান থেকে আমি হঠাৎই সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব। কিন্তু 2 বছরের পড়াশোনা, অ্যাডমিশন টেস্টের সামনে ফিউচার যাই ছিল সব কিছু কিন্তু ইঞ্জিনিয়ারিং বেস ছিল। হুট করে জীববিজ্ঞানকে ভালোবাসার চেষ্টা করাটা একটু কঠিন আমার জন্য ছিল, আচ্ছা। কারণ জীববিজ্ঞান কখনো আমার মেন সাবজেক্ট ছিল না। তো সেই সুবাদে অ্যাডমিশন টেস্টে ওইটার প্রভাব পড়ে। আচ্ছা। অ্যান্ড লাকিলি আমার নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আসলে বায়োটেকনোলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আসে। আচ্ছা। আর অন্য জায়গাতে সব ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এটা নিয়েও বাসায় বেশ ভালো রকম একটা ফাইট হয়েছে। ফাইট দ্বন্দ্ব হয়েছে, হয়েছে, হ্যাঁ। অনেক বড় একটা দ্বন্দ্ব। বাট আমি দিন শেষে আমার প্যাশনের দিকেই আসলে না, সিদ্ধান্ত নেই। নিশ্চয়ই ভালো লাগা, প্যাশন এগুলো না থাকলে তো আসলে এবং সামনে সেই এগিয়ে প্যাশনের যাওয়া জন্য সম্ভব কিন্তু নয়। যুদ্ধ করতে হয়, কারণ কখনো সবাই কখনো। তোমাকে সবসময় বুঝবে না, তুমি যতটা তোমাকে বোঝো। তো- তো এভাবেই আপনার নোয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। জি, তাহলে সেই জার্নিটা নিয়ে একটু শুনি, যে তখন তো আসলে পুরোদমে একটা প্রেশার। একদিকে আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন সেরকম একটা চিন্তা ভাবনা থেকে নতুন করে আপনি বের হয়েছেন, তার মধ্যে পরিবারের একটা প্রেশার, কিন্তু সর্বোপরি আপনি চান্স পেয়ে গেলেন, এটাই হচ্ছে আশার আলো আপনার জন্য। তো নিশ্চয়ই পড়াশোনা করতে গিয়ে একটা চ্যালেঞ্জ ছিল নিজের সঙ্গে নিজের, যে আমাকে চ্যালেঞ্জ না, মূলত একটা ধাক্কা খাওয়ার মতো অবস্থা। আচ্ছা, সেটা কেমন একটু শুনি। গল্পটা এরকম, একটা ইমাজিন পৃথিবী আমি তৈরি করে ফেলেছি যেখানে বেসিক্যালি আমি ইউনিভার্সিটিতে যাব, হয়তো আমার সারাটা দিন শুধু ল্যাবেই কাটবে, ল্যাবে বিভিন্ন অর্গানিজমের মধ্যে খুঁজতে চেষ্টা করবো নতুন ওষুধ বা নতুন কিছু। বাট বাংলাদেশের তথাকথিত যতগুলো ইউনিভার্সিটি স্টুডেন্টরা যে স্বপ্নটা নিয়ে যায়, হয়তো সেটা ওইভাবে সত্যি হয় না। আমার ক্ষেত্রেও সেটা, যে দেখি আমাদের ল্যাবের অবস্থা খুব একটাই না, ভালো না। আর জাস্ট পড়াশোনার বাইরে যে গবেষণার যে গুরুত্বটা, সেই গুরুত্বটা আসলে আমাদের মানে প্র্যাকটিক্যালি ল্যাবগুলো এতটা স্ট্রং না। আচ্ছা। তো ওইটা আমাকে অন কাইন্ড অফ একটু ডিপ্রেশনে ফেলে দেয়। তারপর সবগুলো বাংলাদেশের যে বড় বড় ইউনিভার্সিটি রয়েছে, সেই ল্যাবগুলোতে একটু যাওয়ার কি কোনো সুযোগ হয়েছে? হ্যাঁ, আমি বাংলাদেশে বলতে পারেন বিভিন্ন জায়গায় যত ল্যাব আছে, এর মধ্যে অধিকাংশ ল্যাবে আমার যাওয়া হয়েছে কোনো না কোনো কারণে।
বিভিন্ন সেমিনার কম্পেয়ার করার সুযোগটা হয়েছে হ্যাঁ তারপর? আমার অবভিয়াসলি আমার এই কম্পারিজনটা আমার করার সুযোগ হয়েছে। আচ্ছা। সত্যি বলতে যে আমরা আসলে যদি ইন্টারন্যাশনালি চিন্তা করি আমরা এখনো এই দিক থেকে অনেক বেশি পিছিয়ে আছি। তো এইভাবেই যখন দেখলাম যে ল্যাবে আসলে গবেষণা করাটা কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য, তখন আমাকে অল্টারনেটিভ একটা রাস্তা খুঁজতে হলো যে আমি কি করতে পারি। কারণ আমার সবসময় একটা থিম ছোট সময় থেকে ছিল যে মানুষ যেহেতু আমি করতে পারবো, রাস্তা একটা থাকবেই। আচ্ছা। তো সেই জায়গা থেকে খুঁজতে যে বায়োইনফরমেটিক্সের সন্ধান পাওয়া, যদি আমি গল্পটা এখনই বলি। তো বায়োইনফরমেটিক্সের জার্নিটাতে এখানে আসার পেছনে একটা তো ল্যাবের ওই সুযোগটা না থাকা একটা কারণ ছিল, আর একটা কারণ ছিল আমার স্কুল লাইফে ম্যাথের প্রতি আগ্রহ, কলেজ লাইফে কম্পিউটারের প্রতি আগ্রহ, আর আমার ইউনিভার্সিটি লাইফে জেনেটিক্স এবং ওই ডেটাগুলো নিয়ে গবেষণা করার নলেজ। এই তিনটাকে যখন একসাথে কম্বাইন করব তখনই যে জিনিসটা দাঁড়ায় সেটাই হচ্ছে বায়োইনফরমেটিক্স। আচ্ছা, এবং তখন থেকে বায়োইনফরমেটিক্সের দিকে আস্তে আস্তে ধাবিত হওয়া। আপনি আপনার ইন্টারমিডিয়েটের কলেজে মানে ইন্টারমিডিয়েটে যখন আপনি পড়ছেন আপনি কিছু শিক্ষকের কথা বলতে যাচ্ছিলেন, কোনো কারণে এটা স্কিপ হয়েছে। এখানে কি মানে শিক্ষকদের কোনো ভূমিকা ছিল সেটা কি? অবশ্যই, জি, অবশ্যই ভূমিকা ছিল, এবং এই দিক থেকে আমি বলতে পারি অনেক বেশি লাকি। শুধুমাত্র কলেজ লাইফ না, আচ্ছা, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে আমি অসম্ভব রকম ভালো কিছু শিক্ষকের শান্তিতে এসেছি, এবং তারা আমার এই যে আগ্রহের জায়গাটা এটাকে তারা আসলে দাবিয়ে রাখে নাই। আচ্ছা, তারা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে যে ফয়সাল তুমি যাও, তবে সতর্কও করতো যে বাংলাদেশে কিন্তু তোমার জন্য রাস্তাটা কঠিন হবে। তো সেই সময় বেশ কিছু শিক্ষক ছিলেন, সোহেলি ম্যাম ছিলেন, আরো কিছু আনিচ্ছা ছিলেন, তারা আমাকে ওই সময় অনেক বেশি ইন্সপায়ার করছে। এই যে আপনি ইউনিভার্সিটিতে গেলেন এবং বায়োইনফরমেটিক্স নিয়ে আপনি পড়াশোনা করলেন, মানে আপনি বায়োটেকনোলজি, আপনি যেটি বলছিলেন যে আসলে ক্ষেত্রগুলো মানে সীমাবদ্ধতায় ভরা, বিশেষ করে প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে নিশ্চয়ই আপনাকে সেগুলো উতরিয়ে আসলে কাজ করতে হয়েছে। এবং আমি যে চ্যালেঞ্জের কথা বলছিলাম, এখানে আসলে সবগুলো চ্যালেঞ্জই আপনার ছিল। পরিবারের সঙ্গে একটা দ্বন্দ্বে জড়িয়ে এই বিষয়ে পড়াশোনা, নিজের সঙ্গে আসলেই কতটা পারবো, এবং একই সঙ্গে ইউনিভার্সিটিতে সেই ফুল ফ্যাসিলিটিসগুলো আমার নেই। মানে এগুলো আসলে আপনি উঠলেন কিভাবে? মানে নতুন যারা রয়েছে তারাও তো অনেক সময় কনফিউজড হয়ে যাবে আমাদের আজকের এই অনুষ্ঠানটা দেখলে, যে আচ্ছা মানে এত সীমাবদ্ধতার মধ্যে কি করে আসলে পড়াশোনাটা এইভাবে চালিয়ে যাওয়া সম্ভব এই বিষয়ে কেউ পড়তে চাইলে। আপনি যেভাবে জিনিসটাকে ট্যাকেল করেছেন বা উঠে উঠেছেন, সেই জার্নিটা যদি আমরা শুনি। আচ্ছা, জার্নিটা আসলে যে ফুট করে খুব বেশি মোটিভেট ছিলাম বা আমি সবার থেকে আলাদা দেশে এটা করতে পারছি সেটা একদমই তা না। আমার সবসময় মনে হতো যে কিছু করতে হবে, এবং বসে থাকা থেকে কিছু করার চেষ্টা করা খুবই দরকার। ইউনিভার্সিটিতে যখন এই জিনিসটা ফেস করলাম, সবার কাছে শুধু নেগেটিভ কথা, তখন এই জায়গাতে আমার ইউনিভার্সিটিতে গবেষণার সুযোগটা ভেবে পাচ্ছি না সেই সময়টাতে। এখন আলহামদুলিল্লাহ ভালো। তো তখন আমি যে কাজটা করলাম, তখন আমি বাংলাদেশ ভ্রমণে বের হলাম। লাইক যে আমার ইউনিভার্সিটিতে গবেষণা একটু কম হচ্ছে, বা কোন ইউনিভার্সিটিতে হচ্ছে সেখানে যেতে হবে। তো আমি মোটামুটি চিটাগং ইউনিভার্সিটি থেকে শুরু করে রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যত ইউনিভার্সিটিতে যখনই কোনো প্রোগ্রাম হতো কেউ না গেলেও আমি যাব। কোনো ল্যাবে যখন কাজ হচ্ছে, ট্রেনিং ইন্টার্নশিপ হচ্ছে, আমি সেখানে পার্টিসিপেট করতাম। দ্যাটস ওয়াই ক্লাসরুমে আমাকে টিচার একটু কম পেত। এবং পাবলিক ইউনিভার্সিটির একটা ভালো দিক হচ্ছে 6 মাসের সেমিস্টার হলে ক্লাস বেসিক্যালি 3 মাসের মধ্যেই হয়, 2-3 মাস থাকে হাতে। ওই টাইমটা আসলে আমি ওদিকে ফুললি ফোকাস করি, এবং এটা টাফ, যথেষ্ট কঠিন ছিল, এবং এখানে ফান্ডের একটা ব্যাপার ছিল। দ্যাটস ওয়াই আমি তখন বাসা থেকে এই জায়গায় আমাকে সাপোর্ট কখনোই করবে না বা করা হয় নাই। তারা একাডেমিকে ফুল সাপোর্ট, এদিকে না। সেই ক্ষেত্রে আমি টিউশনির দিকে আমার মনোনিবেশ ছিল। টিউশনির অ্যামাউন্টটা আমাকে খুব হেল্প করছে সেই সময় এই জিনিসগুলো শিখতে। আপনি বলছিলেন যে পাবলিক ইউনিভার্সিটির বিভিন্ন এক্সিবিশনে আপনি গেলেন, বিভিন্ন প্রজেক্টে আপনি গেলেন, ওখান থেকে আসলে কি দেখলেন সার্বিক যে বিষয়টা? সার্বিক যে বিষয়টা সেটা হচ্ছে কিছু পার্সন আছে, আমি তাদেরকে ওল্ড স্কুলের স্টুডেন্ট বলি, এপিজে আবুল কালাম আজাদ স্যারের মতো। যদি স্পেসিফিক যদি নাম মেনশন করতে হয়, হাসিনা খান ম্যাম আছে, দেন রিসেন্টলি মুস্তাকিব নায়েব স্যারের কথা বলতে হবে। তো তারা আসলে বাইরের এই জীবনটা ত্যাগ করেই বাংলাদেশের জন্য কিছু করছে। তো আমি আরো বেশি মোটিভেট হলাম যে কিছু পার্সন আমার কাছে আছে যারা আসলে এটা করছে, আমি কেন করব না। তো ওইটা আমাকে সবচেয়ে মোটিভেট করলো। আর দুই হচ্ছে ল্যাবের যে কাজ, গবেষণাটা, সেখানে আমার কিছু নেটওয়ার্ক হলো, আমি আমার আগ্রহের কথা তাদেরকে জানাতে পারলাম, এবং তারা আমাকে সুযোগ দিয়েছে। এই দিক থেকে আমি আসলে অনেক বেশি লাকি।
সেই দিক থেকে আমার গবেষণা এই চালানো যে আপনি হয়েছিল। দেশের বিভিন্ন ল্যাবে গেলেন, প্র্যাকটিক্যালি সেখানে উপস্থিত থাকলেন, তাদের সঙ্গে কাজ করলেন, এটা আসলে কি সম্পূর্ণ নিজের কোনো উদ্যোগ ছিল নাকি কোনো শিক্ষক আপনার মেন্টর হিসেবে কাজ করলো যে না। তুমি এভাবে আগাও? না, শুরুতে আসলে আমি এই মেন্টরশিপটা পাইনি। আচ্ছা। এটা অনেক পরে আমার লাইফে আসছে। ওকে, শুরুতে আসলে নিজেকে এই উদ্যোগটা নিতে তার মানে হয়েছে। আপনি হাতড়ে বেরিয়েছেন অনেকটা যে তাই। কিভাবে আসলে আমি পার হব, হ্যাঁ। কিভাবে আসলে আমি এই বিষয়ে আরো শিক্ষা নিব। চমৎকার। এবং সহজে কি অ্যাক্সেস পেয়েছিলেন আপনি? না, অবশ্যই না। এটা আসলে গল্পটা একটু শুনি যে সহজ- কিভাবে আপনি সেই ল্যাবগুলোতে অ্যাক্সেস করলেন। সহজে তো কখনোই এটা হবে না। সেটাই ভাবছিলাম আমি। যেটা হচ্ছে, আমার কথাটা খুবই সিম্পল। যদি আমি 100টা দরজায় নক করি, একটা দরজা অবশ্যই খুলবে। তো আমি যেই প্রফেসরদের কথা বললাম, আমি হয়তো পজিটিভলি বলছি, বিষয়টা এতটা পজিটিভলি না। জি। হয়তো 100 জনকে নক করলে 1 জন বা 2 জন আগ্রহী না, হয়েছিল। এটা খুব স্বাভাবিক, কারণ আপনি তো কেবল ভর্তি হয়েছেন তখন হ্যাঁ, মনে হয়। যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটা স্টুডেন্টকে Right. কে এতটা গুরুত্ব দিবে? নিজেকে প্রুফ করার সময়টা তো আসলে পার হয়নি যে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হ্যাঁ। পার করেছি বা আমার রেজাল্টটা এই, আমি আপনাদের সঙ্গে যুক্ত হতে চাই। কিন্তু আপনি যেহেতু শুরু থেকেই কাজগুলো করেছেন, আপনার জন্য অবশ্যই চ্যালেঞ্জ ছিল। এবং আপনি বলছিলেন যে হয়তো 100টা ডোরে নক করলাম, সেখানে হয়তো একটা দরজা খুলবে। একটা দরজা কোনোভাবে। জি, এবং এই পজিটিভ মাইন্ডসেটটাই তো আসলে আমার কাছে মনে হয় একেবারে ছোটবেলা থেকে আপনার তৈরি হয়েছে। হ্যাঁ, এটাই বলছিলাম যে ছোট সময় থেকে বায়োগ্রাফিটা আমাকে আসলে থাকে না, উজ্জ্বল মানুষকে না দেখলে উজ্জ্বল হওয়ার ইচ্ছা আসলে জাগে না। মানে লেগে থাকতে হবে, লেগে একটা থাকতে mindset হবে। সবসময় এবং ছিল। কারণ আপনি যদি পৃথিবীতে যতগুলো এরকম উজ্জ্বল মানুষ আছে, তাদের লাইফটা একটু দেখেন, প্রতিটা মানুষের মধ্যে একটা কমন বিষয় ছিল যে তারা লেগেছিল। কেউ struggle যে করতে হয়েছে। করতে হবে, আমি এটা করব। আমরা শুধুমাত্র একটা মানুষকে সফলতার পরে দেখি, বাট ওই সফলতা হওয়ার আগে যেই জার্নিটা, সেই জার্নিটা আসলে অনেক অন্যরকম হয়। এবং কিন্তু সেটাই আসলে বেশি ইম্পর্টেন্ট আমাদের জানা, বিশেষ করে আমাদের আজকের প্রোগ্রামে। এবং ব্যর্থতার গল্পগুলো কিন্তু আমরা জানি না, কিন্তু অনেক ব্যর্থতার গল্প কিন্তু থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই, সবকিছু মিলেই তো আসলে জীবন। একটু জানি যে পুরো এই জার্নিটাতে, মানে ইউনিভার্সিটি লাইফটাতে, আপনি তো নিজের ইউনিভার্সিটিতে পড়লেন, কিন্তু আপনি বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে ঘুরে বেড়ালেন। একটা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স আপনার হলো সঙ্গে সঙ্গে। আপনি টিউশনের কথাও বলছিলেন, যেহেতু এটার জন্য একটা এক্সট্রা খরচ। এই বিষয়ে পড়াশোনাটাই আসলে আমরা জানি যে বাংলাদেশের আসপেক্টে একটু এক্সপেন্সিভ। সব কিছু মিলে আসলে টিউশন করছেন, পড়াশোনা করছেন, ঠিকঠাকভাবে কি আসলে যাচ্ছিল? ঠিকঠাকভাবে যাচ্ছিল বললে আচ্ছা। ভুল হবে। অবশ্যই টাফ সিচুয়েশন ছিল। আর এই ক্ষেত্রে যদি আমাকে বলতে হয়, তাহলে একটু পরে যাই। সেটা হচ্ছে আমাকে কোভিডের যে টাইম ফ্রেমটা, এটা হয়তো আমাদের জন্য একটা অভিশাপের মতোই, বাট আমার ক্ষেত্রে কেন যেন ওই টাইমটা আমার জন্য একটু আশীর্বাদ হয়ে আসছে। আচ্ছা। যেমন একই সাথে কখনোই পড়াশোনা বা এই সবগুলো জিনিস ম্যানেজ করা সম্ভব হতো না, বাট ওই একটা বছর আমার লাইফের সবচেয়ে মানে টার্নিং পয়েন্টও ছিল। এবং আমার কেন যেন ওই টাইমটা আসলে খুব বেশি কাজ করা হয়েছে, প্রায় 15-16 ঘন্টা ডেইলি বেসিসে কাজ হয়েছে। তো দ্যাটস কোভিডের সময় একটা তো কোভিড ল্যাব, আমি একদম শুরু থেকে কোভিড টেস্ট ল্যাবের সাথে যুক্ত ছিলাম। অসংখ্য পেশেন্টের কোভিড টেস্ট করা হয়েছে, আমি নিজেও কোভিড আক্রান্ত হয়েছি 2 বার। এর পাশাপাশি লাকিলি আমার ইউনিভার্সিটি তখন ফুল ফাঁকা, কেউ নেই। তো আমার তখন সুপারভাইজার সাদাত হোসেন স্যার, তো উনি ঠিক করলেন, উনিও কোভিড ল্যাবে এসেছেন, যে আমরা তাহলে কেননা আমাদের ল্যাবটা তো পড়ে আছে, আমরা এখানে কিছু কেন করব না। তো তখন প্যারালালি কোভিড ল্যাবে কাজ করতাম, পাশাপাশি আমাদের ল্যাবেও আমরা কাজ শুরু করলাম। এই দুইটা চলছিল। অ্যান্ড সেই টাইমটাতেই আমার বায়োইনফরমেটিক্সের জন্য আমি একটা টাইম বের করলাম এই সাবজেক্টের জন্য। ইন্টারন্যাশনালি বেশ কিছু ইউনিভার্সিটির ওপেন কোর্স থাকে, এমআইটি, তারপরে টরন্টো ইউনিভার্সিটির। আমি তখন ওই ওপেন কোর্সগুলো করলাম। মানে কেন যেন ওই টাইমটা আমার মাথায় একটা অদ্ভুত ভূতি চেপে গেছিল মনে হয়, যে একটা বছর আসলে একাডেমিকের বাইরে এই কাজগুলোতে আমি ফুল ফোকাস করতে পারছি। একাডেমিক পড়াশোনার সঙ্গে সঙ্গে বলা যায় এটা, মানে ওই একটা বছর তো আপনি টাইম পেলেন, তখন আপনি কোর্সগুলো করলেন। হ্যাঁ। আচ্ছা, সেটা কি বিষয় ছিল? আমার যখন কোর্স করা হয় ম্যাক্সিমাম 30+ কোর্স, সবই বায়োইনফরমেটিক্স, ফুল টাইম বায়োইনফরমেটিক্স। আচ্ছা, অনলাইনে করলেন এগুলো? অনলাইনে, অফলাইনে তো অবশ্যই সুযোগ নেই। আপনি কিভাবে, মানে সেই সন্ধানগুলো কিভাবে পেলেন? আর সন্ধানগুলো পাওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছিল, আমাদের কোভিডের আগেই আমার কাছে একটা ছিল, লাইক আমি এখনো অন ক্যামেরাতে বলতে পারি, কোর্সেরা আছে ইন্টারন্যাশনালি অনলাইন কোর্সের জন্য, বাট এটা পেইড কোর্স, ডলারে পে করতে হয়। সেই সময় যেটা হলো
কোভিডের কারণে ওরা একটা শিথিল করলো যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা ফ্রি করতে পারবে। বাহ বাহ তো সেই সুযোগটা আমি আসলে আর হাতছাড়া করি নাই। ওদের কোর্সে তো অলমোস্ট ম্যাক্সিমাম সবগুলা কোর্সই আমার করা বায়োইনফরমেটিক্সে। আচ্ছা, ওই আচ্ছা। টাইমটাতে আসলে বায়োইনফরমেটিক্সে আমার মেন ভিতটা স্ট্রং হয়ে যায়। আচ্ছা, তার মানে মোটামুটি আপনি ইউনিভার্সিটি লাইফে নিজেকে তৈরি করলেন, আমার মনে হয় অনেকখানি তৈরি করে ফেললেন। আচ্ছা, ইউনিভার্সিটি জার্নি যদি আমরা শেষ করে সামনে আগাই, এর পরের জার্নিটা আপনার কি হলো? আচ্ছা, ইউনিভার্সিটি জার্নির পরের যে পার্টটা, সেই পার্টটাতে যাওয়ার আগে যদি আমি একটু ব্যাকে যাই, জি। দুইটা জিনিস না বললে হয়তো ঠিক হবে না, কারণ এর নিশ্চয়ই পরের বলুন। যে ফেজটা সেই ফেজে এই দুইটা ঘটনা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার লাইফে। যে আমার ক্যাম্পাসে থাকা অবস্থায় দুইটা সংগঠনের কথা বলতে হবে। একটা ছিল চলো পাল্টাই ফাউন্ডেশন নবীপ্রবি। প্রথম 6 মাসে যে ডিপ্রেশন, ওই ডিপ্রেশন থেকে বের হওয়ার পিছনে এই সংগঠনটার তৈরি করাটা আমার সবচেয়ে বড় একটা ছিল। তো ওই সামাজিক কাজগুলো করার কারণে আমি একটু অন্যদিকে ডাইভার্ট হলেও নিজেকে তৈরি করতে পারলাম। আমি শিখলাম যে কিভাবে মানুষকে একত্রিত করতে হয়, কিভাবে এই কাজগুলো করতে হয়। আর বিভিন্ন ক্যাম্পাসে যাওয়ার দরুন আমার একটা উপলব্ধি হলো যে এইভাবে আমি না হয় দৌড়াতে পারবো, আরও কয়েকজন দৌড়াতে পারবে, ক্যাম্পাসে সবাই পারবে না। সেই জায়গা থেকে আমি লাস্টের দিকে, আমার থার্ড ইয়ার শেষের দিকে ক্যাম্পাসে এসে যারা বড় গবেষক যারা আছেন, দুইজন টিচার, আপনারা হয়তো চিনবেন, বেলাল স্যার আছেন আর হচ্ছে আমাদের মাহমুদ স্যার আছেন, তাদেরকে নিয়ে আমি NS2 সায়েন্স ক্লাবটা ফর্ম করলাম। আচ্ছা তো ওইটা অনেক বেশি সাহায্য করছে গবেষণার সাথে বেয়ালির কানেক্ট থাকা। এবং আমাকে পরবর্তী যে জার্নি, আমি এটা কেন বললাম, কারণ ইউনিভার্সিটি শেষ করার পর আমার কাছে আবার একটা চ্যালেঞ্জ, একটা মোড় আসলো। একটা হচ্ছে একটা সেটেল এনভায়রনমেন্ট যেখানে ইউনিভার্সিটি সবাই আমাকে চিনে। আমি অলরেডি তখন পাবলিকেশনও হয়ে গেছে আমার 2-3টা। তো আমি ওখানে মাস্টার্সটা কন্টিনিউ করতে পারি, অথবা আমার কাছে মনে হতে লাগলো যে না, আমি আমার নেক্সট ফেজটাতে যেতে পারি। নেক্সট ফেজটা হচ্ছে আমার যে স্বপ্নটা বায়োইনফরমেটিক্সটা, এটাকে আমি কিভাবে উপরে নেব। তখন আমার কাছে মনে হচ্ছে এই এনভায়রনমেন্ট থেকে আমাকে এখন বের হতে হবে। আচ্ছা, তখন আমি তার মানে ইউনিভার্সিটি লাইফে আপনি মোটামুটি একটা সংগঠন করলেন, চলো পাল্টাই ফাউন্ডেশন। হ্যাঁ। এটা ছিল কি, মানে সামাজিক এটা activity? সামাজিক সংগঠন। এখানে আচ্ছা। আমরা লাইক শীতের সময় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আচ্ছা। করতাম, মানবিক কাজগুলো মানবিক করতেন। কাজগুলো আর করতাম। আরেকটা কি করলেন সায়েন্স শিক্ষকদেরকে ক্লাব, নিয়ে? আচ্ছা, ইউনিভার্সিটি সায়েন্স সায়েন্স ক্লাব। ক্লাব। আচ্ছা, সায়েন্স ক্লাবটা কেন করলেন? যে আপনি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে ঘুরে দেখলেন যে আমাদের এখানে পর্যাপ্ত সুবিধাটা নেই, মানে সেই জায়গা থেকে আপনি মনে হয় সেই জায়গা এটা থেকে তৈরি করলেন। আসলে আচ্ছা, সেটা। এই যে বায়োইনফরমেটিক্স, এটা নিয়ে আসলে মোটামুটি প্র্যাকটিক্যালি কাজ শুরু হলো কখন আপনার? বায়োইনফরমেটিক্স নিয়ে আমার প্র্যাকটিক্যালি কাজ শুরু হয়েছিল সেকেন্ড ইয়ারের মাঝামাঝি সময় থেকেই। আচ্ছা। তবে সুযোগের অভাব ছিল, বাট ওইটা আমি পেয়ে গেলাম কোভিডের সময়। সো সুবিধা ওখানে আমি এই জিনিসটা শিখে ফেললাম। আর বাংলাদেশে বায়োইনফরমেটিক্স নিয়ে খুবই কম পার্সন কাজ করে। যদি একজনের নাম বলতে হয় তাহলে জুনাইদ সিদ্দিক স্যার আছেন, সিবাসুর, উনি আচ্ছা। ব্ল্যাক বেঙ্গল ছাগলের হোল জেনোম সিকোয়েন্সিং করছিলেন। তো ওই প্রজেক্টে আমি ইনভলভ ছিলাম কিছুটা। আচ্ছা। তো এই পার্সনগুলোর সান্নিধ্যে এসে আস্তে আস্তে বায়োইনফরমেটিক্সের দিকে ধাবিত এবং আপনি হওয়া। ডন অফ বায়োইনফরমেটিক্স লিমিটেড, এটা আসলে কখন প্রতিষ্ঠা করলেন? আচ্ছা, ডন অফ বায়োইনফরমেটিক্সের লিমিটেডের গল্পটা শুরু হবে ইউনিভার্সিটি থেকেই। যখন আমি বায়োইনফরমেটিক্স শেখা শুরু করলাম, তখন মনে হলো যে আমি যেটা পারি সেটা আমি সবার সাথে একটু শেয়ার করলে কেমন হয়। আমি একটা চট করে ইউটিউব চ্যানেল খুলে ফেললাম, বাহ। বায়োইনফরমেটিক্সে হাতিখড়ি নামে। দেন ওখানে আমি ভিডিও আপলোড করতাম, জাস্ট এতটুকুই, আর কিছু না। আস্তে আস্তে ভিডিও দিতে দিতে যখন আমার ইউনিভার্সিটি লাইফ শেষ কি হলো, ভিডিও দিতেন, মানে বায়োইনফরমেটিক্স আসলে কি, বায়োইনফরমেটিক্স কি, কিভাবে শিখতে পারে, এর এটা application অ্যাপ্লিকেশন গুলো। কি, কিভাবে প্রতিটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট এটাকে ইউজ করতে পারে, এই টাইপের ইউটিউব চ্যানেল খুললেন? ইউটিউব চ্যানেল। রেসপন্স পাচ্ছিলেন শুরুতেই? না, শুরুতে তো অবশ্যই এরকম রেসপন্স পাচ্ছিলাম না, বিকজ এবং এটা রেসপন্স পাওয়ার মতো আসলে টপিকও না, আর সত্যি কথা এটা নিশও না। হ্যাঁ, নিশো না। তবে একটা টাইম পরে যতটুকু রেসপন্স পাচ্ছিলাম সেটা আমার জন্য অনেক ছিল। আচ্ছা। এবং এখনো বেশ রেসপন্স পাওয়া যাচ্ছে ওখান থেকে। তো ওইটারই পরবর্তীতে ইউনিভার্সিটি যখন শেষ হয়ে গেল, তখন আমার মনে হলো যে এটা নিয়ে আমার কাজ করা দরকার। আচ্ছা, ডন অফ বায়োইনফরমেটিক্স লিমিটেড, এটা আসলে আপনার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটা ইউনিভার্সিটি লাইফে? হ্যাঁ, ইউটিউব চ্যানেল খোলার পরে ওইটাতে হচ্ছে ইউনিভার্সিটি শেষ করার পর যখন আমি ঢাকায় ব্যাক করলাম, তখন মাস্টার্সে কন্টিনিউ হলো, তখন আমার কাছে মনে হলো যে আমার গবেষণা কেন যেন কোনো কারণে আটকে যাচ্ছে। আচ্ছা এবং হতে পারে সেটা একটা কম্পিউটার, যেহেতু বায়োইনফরমেটিক্সে চলে যায়। বায়োইনফরমেটিক্সের ব্যাপারটা হচ্ছে একটা লেভেল পর্যন্ত নর্মাল কম্পিউটার দিয়ে কাজ করা যায়, আচ্ছা। বাট অ্যাডভান্স কাজ করার জন্য একটা হাই কনফিগারেশনের কম্পিউটার দরকার। জি। তখন আমি ফার্স্ট উপলব্ধি করলাম যে গবেষণা করতে আসলে টাকা অনেক বড় একটা ফ্যাক্ট, কারণ এর আগে তো ওয়েট ল্যাবে আমি খুব একটা করি নাই।
সেই জায়গা থেকে মনে হলো এটা সলিউশন কি করা যায়। তখন আমি ডন অফ বায়োইনফরমেটিক্সকে ফোকাস করলাম এবং এটা আস্তে আস্তে কোম্পানির দিকে নেওয়ার চিন্তা ভাবনা তৈরি হলো। তখন থেকে আসলে ছোট্ট একটা রুম নিয়ে ডন অফ বায়োইনফরমেটিক্সের জার্নিটা শুরু করা। আচ্ছা, এবং কোম্পানি গড়তে হলে তো একটা প্রসিডিউর আছে, এগুলো কি হ্যাঁ। সব মেইনটেইন করেছেন আপনি? হ্যাঁ, বাহ, এই কোম্পানির প্রসিডিউরটা অনেক ইন্টারেস্টিং। আমি আসলে এত ডিটেল জানি না, আমি আচ্ছা। বিজনেস তো ব্যাকগ্রাউন্ডের না। তো যেটা হচ্ছিল, আমার ওই ল্যাব সেটআপের জন্য যে ফান্ডটা, সে ফান্ডটা আমি কোথা থেকে পাবো? তো আমার যখন বায়োইনফরমেটিক্সের নলেজটা সেটা কাজে লেগে আমি বাইরের কিছু প্রজেক্ট করা শুরু করলাম, দেশের বাইরের। প্রবলেম যেটা হচ্ছে, দেশের বাইরের প্রজেক্টগুলো ফ্রিল্যান্সিং হিসেবে তো এটা আসতেছে না ওইভাবে, করাটা টাফ হচ্ছিল। তারা চাচ্ছিল যে একটা প্রতিষ্ঠানের সাথে কোল্যাব করতে, যেহেতু তারা রিসার্চার, এবং আমারও এই জিনিসটাতে একটু প্রবলেম ফেস করছিলাম। তখন তারা বললো যে যদি এটা প্রতিষ্ঠান হয় তোমার, তাহলে তোমার সাথে আমরা কাজটা ভালোভাবে করতে পারবো। আচ্ছা। তখন প্রায় দীর্ঘ 6 মাস ধরাধরির পর লেগেছিলেন। এই কোম্পানিটা আসলে রেজিস্ট্রেশন করা হয়। মানে ইউটিউব চ্যানেল থেকে একটা কোম্পানি দাঁড় করালেন আপনি? অনেকটা। আচ্ছা, মানে সেখানে শিক্ষার্থী এবং গবেষক সবাই যুক্ত হলেন এক হ্যাঁ, শিক্ষার্থী, গবেষক, ইন্ডাস্ট্রি সবগুলা ফিল্ডই। যদি ডন কোম্পানির ব্যাপারে যদি শর্টে বলি, তো ডন অফ বায়োইনফরমেটিক্স লিমিটেড যখন আমি প্রতিষ্ঠা করে ফেললাম, তখন আমি দেখলাম যে এটা বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র এই কোম্পানি, এরকম উদ্যোগ কেউ আর নেই। আপনাদের কাজগুলো একটু ছোট্ট ছোট্ট করে আমরা শুনতে চাই, কারণ আরো অনেক বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আজকে জানতে চাইবো। একটু যদি আপনি আচ্ছা, বলেন। যদি খুব জি। ছোট্ট করে বলি, তাহলে ডন অফ বায়োইনফরমেটিক্স লিমিটেড মূলত 4টা পিলারে আছে, 4টা সেগমেন্টে কাজ করে। তো একটা হচ্ছে ডিবিএস, ডন বায়োইনফরমেটিক্স সার্ভিস। Okay. আমরা প্রায় দেশ এবং দেশের বাইরে 40+ বায়োইনফরমেটিক্স সার্ভিস প্রোভাইড করি, ডায়াগনস্টিক, ফার্মাসিউটিক্যাল কোম্পানি সবার কাছে। 2 নম্বর হচ্ছে আইবিআই, ইনস্টিটিউট অফ বায়োইনফরমেটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা মূলত একটা লার্নিং হাব, দেশ এবং দেশের বাইরে স্টুডেন্ট যারা, তারা এখানে বায়োইনফরমেটিক্স শিখতে পারবে। আচ্ছা, আর 3 নাম্বারটা হচ্ছে ডনাই ল্যাব। এইটা আসলে আমার মেন গোল বলতে পারেন। ডনাই ল্যাবটা মূলত রিসার্চ হাব, বায়োইনফরমেটিক্স রিসার্চ হাব, এবং এইটা আমার গোলের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড। ওকে। এটা নিয়ে একটু যদি বিস্তারিত বলি, সো আমি আগেই বলছি যে আমি কিছু করতে চাই যেটা আসলে মানুষের কাজে লাগে, এবং এই কাজটা করতে যে সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে ফান্ড, সত্যি কথা যেটা। আমি একটা এমন ইকোসিস্টেমই তৈরি করতে চাচ্ছি যেখানে একটা টিম টাকা ইনকামে কাজগুলো করবে, সেইটা খরচ হবে আমার রিসার্চে। তো ডনাই ল্যাবটা অনেকটা ওইরকম। আচ্ছা। এবং আচ্ছা। আমার ইউনিভার্সিটি লাইফে একটা কষ্টের কথা বলি, সেটা হচ্ছে আমি যখনই কোনো রিসার্চ আইডিয়া নিয়ে কোনো প্রফেসরের কাছে যেতাম, তারা আমার আইডিয়াটাকে খুব বেশি ইন্সপায়ার করতো যে ফয়সাল খুব ভালো, বাট করতে পারবো না, আমাদের ল্যাব ফ্যাসিলিটি নেই, আর নাই। তো এটা এত শুনছি যে আমার মনে একটা জেদি বসে গেছে যে লাইফে কিছু একটা করতে হবে, যেন অন্তত আমার গবেষণা কখনো টাকা যেন আটকে না থাকে। আচ্ছা। তো ওই থিম। আর অতীতে আমি আগেই বললাম আমার কিছু বন্ধু আছে, আচ্ছা। তো এরকমই একজন বন্ধুর নাম হচ্ছে থমাস আলভা এডিসন। আচ্ছা, থমাস আলভা এডিসনকে আমরা চিনি বাল্বের জন্য, রাইট? বাট বাল্ব ছাড়াও আমাদের রেকর্ডার, ভিডিও, এগুলো সব তারই কাছ থেকে আসা। তার হোল লাইফে টোটাল তিনি 1093টা প্লাস ইনভেনশন করছে। জি। আমি যখন তার লাইফ নিয়ে স্টাডি করলাম, দেখলাম এটা সে একা করে নাই। সে একটা ল্যাব তৈরি করছিল, ম্যানোলো পার্ক ল্যাবরেটরি, যে ল্যাবরেটরিতে তার শহরে যত মেধাবী মানুষগুলো ছিল তাদেরকে একত্রিত করছে। দেন তারা চ্যালেঞ্জ দিল যে চলো এবার আমরা রিয়েল লাইফের কিছু প্রবলেম সলভ করি। বাহ। তো এই থিমটাকেই আমি এস্টাবলিশ করতে চাই ডনাই ল্যাবে, এবং সেই ডনাই ল্যাবের কস্ট বা খরচের পার্টটা আমার ডিভিএস সার্ভিস হাব, লার্নিং হাব প্রোভাইড করে। ডনাই ল্যাব নিশ্চিন্তে জাস্ট গবেষণা করে, এবং সেখান থেকেই ব্যাম ডেটাবেসটা আসছে। এখানে আপনি ডনাই ল্যাব এটা আসলে এখন কি ধরনের কাজ করছে বা কি ধরনের আচ্ছা, বিষয় নিয়ে এগোচ্ছে? ডনাই ল্যাবের এখন যদি বলি, দুইটা আলাদা আলাদা পাথ। একটা হচ্ছে বেসিক রিসার্চ, যেখান থেকে পাবলিকেশনের দিকে হয়, এরকম প্রায় 30+ প্রজেক্ট আমরা করছি স্টুডেন্টদের নিয়ে। আর বাকি 4টা প্রজেক্ট আছে যেটা আমার একদম হৃদয় থেকে আসা, তার মধ্যে একটা ব্যাম্পড বা এই ডেটাবেসটা। এছাড়া আরো 3টা প্রজেক্ট আছে, যদি আমি হয়তো রিভিল করাটাও বলা ঠিক হবে কিনা, বা তাও আমি যদি ওপেনলি বলি, আমরা একটা এআই সিস্টেমই বিল্ড করতে যাচ্ছি আচ্ছা। ডেডিকেটেড লাইফ সায়েন্সের জন্য, যেটা লাইফ সায়েন্সের ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে পারবে। আচ্ছা। এটা একটা প্রজেক্ট, অনেক লম্বা একটা প্রজেক্ট। এটার পাশাপাশি আমরা ডায়াগনস্টিক সেক্টর নিয়ে কাজ করতেছি। বাংলাদেশে ডায়াগনস্টিক সেক্টরটার আপডেট এখন ইমিডিয়েটলি দরকার হয়ে পড়ছে। তো আমরা চাই যে ডায়াগনস্টিক সেক্টরে একটা ইভলিউশন আসুক। লাইক ছোট্ট একটা এক্সাম্পল যদি দেই, কেমন হয় যদি আজ থেকে 5 বছর পরে আপনার সদ্য জন্মগ্রহণ করা বাচ্চাটার থেকে একটা ছোট্ট স্যাম্পল নিয়ে আমি বলে দিই যে ও আসলে এক্স্যাক্টলি কী কী জেনেটিক্যাল ডিজিজ নিয়ে জন্মগ্রহণ করছে, বা ভবিষ্যতে ওর আসলে কী কী সমস্যা হতে পারে এবং এটা সলিউশনটা কী হবে। বাহ। এই চ্যালেঞ্জটা আমরা সলভ করতে চাচ্ছি, যদিও উন্নত বেশে এটা হচ্ছে, বাট আমরা এই টাইপের কাজগুলা
চাচ্ছি করতে ডনাই ল্যাবের আন্ডারে। আপনার বিষয়টা নিয়ে মানে অনেক কোশ্চেন মাথায় আসছে, যদিও আমাদের সময় স্বল্পতা আছে, তারপরে একটু শুনি যে এখানে যে গবেষকদের আপনি যুক্ত করছেন, হ্যাঁ, তারা কি নির্দ্বিধায় আপনার সঙ্গে যুক্ত হচ্ছে? মানে সব এখানে তো অনেকগুলো গবেষকের একটা হাব আমি বলতে পারি একরকম। আচ্ছা, সেটা কিভাবে কানেক্ট করছেন? আচ্ছা, শুরুতেই কানেক্ট করাটা একটু টাফ ছিল আমার জন্য, কারণ তখন আমি তো এটা অবশ্যই পেমেন্ট বেসিসে যাওয়া পসিবল ছিল না। তো তখন জাস্ট আমার কাছে একটা ভিশন ছিল, আচ্ছা। এবং আমি ওদেরকে এটাই বলছি যে একটা ভিশন আছে, তোমরা যারা আগ্রহী আসো। তো সেম ফিলোসফি যে আমি 100 জনকে নক করলে একজন তো আসবে। আচ্ছা। সো আমি ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকেই নক করলাম, একটা সার্কুলার দিলাম কারা ইন্টারেস্টেড। তো ইন্টারেস্টেড, মজার বিষয় হচ্ছে এখানে প্রায় 700+ পার্টিসিপেট মানে অ্যাপ্লাই করলো। আচ্ছা। এখন দেখলাম যে এরা সবাই তো কাজ করবে না, true। তো ওদের জন্য আমি একটা সিস্টেমই বানালাম ফিল্টারিং এর জন্য। 6 মাস ওদের টাস্ক দিলাম, এটা করো। আচ্ছা। ওখান থেকে আমি জাস্ট বাছাই 20 করলেন। জনকে বাছাই করলাম যারা হাইলি ডেডিকেটেড, মানে যারা অলরেডি অধ্যয়নরত ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিল বা তাদের অনেকে আচ্ছা। আর বের আপনি হয়ে যে গেছে। কোর্সের কথা বলেন সেটা নিয়ে একটু জানতে চাই। এটা কি মানে বেসিক একটা কোর্স? আসলে এটা তো আর কোনো ইউনিভার্সিটি না, আপনার তো আসলে এটা একটা ল্যাব। এখানে আপনি যাদেরকে শেখাচ্ছেন, শিক্ষার্থী যারা আছে, তারা কি আসলে একটা কোর্স নিচ্ছে জাস্ট আপনার কাছে এসে যে 4 মাসের, 6 মাসের, 1 বছর, মানে এটা কি আসলে? বিষয়টা এক্স্যাক্টলি তা না। আচ্ছা। আমাদের IBAI যেটা ইনস্টিটিউট অফ বায়োইনফরমেটিক্স জি, অ্যান্ড জি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জি। যেহেতু এটা ডনব বায়োইনফরমেটিক্স লিমিটেড কোম্পানির আন্ডারে, সো এখান থেকে ও বেসিক্যালি 6 মাসের ইন্টার্নশিপ করতে পারে, এবং এটা আচ্ছা। ফর্মাল ইন্টার্নশিপ, লাইক ইউনিভার্সিটির স্টুডেন্টদের ইন্টার্নশিপ করতে হয়। তো সার্টিফিকেট সে ফর্মালি সার্টিফিকেট পাচ্ছে। আচ্ছা। তো এটা একটা উইন উইন সিচুয়েশন। কেন উইন উইন সিচুয়েশন? বাংলাদেশে বায়োইনফরমেটিক্সে স্কিলফুল পার্সনের সংখ্যা খুবই কম। আমি একটা বড় চ্যালেঞ্জ 2 বছর আগে ফেস করছি যে আমি একা তো যেতে পারবো না। একটা কোর্ট হয়তো আপনারা জানেন, যদি তুমি দ্রুত যেতে চাও তাহলে একা হাঁটো, আর তুমি যদি অনেক দূরে যেতে চাও তোমার টিম দরকার। True। তো আমি সেই টিমটা তৈরির কাজ নিজেই করলাম। আচ্ছা। এখানে যারা শিখতে আসে 6 মাসের পরে ওদের সার্টিফিকেটটা হচ্ছে নাম্বার 1, আর নাম্বার 2 এখান থেকে যারা ডেডিকেটেড তারা এখানে সরাসরি জবই করছে। লাইক এখন আমি থেকে স্যালারি যাচ্ছে বেসিসে এখানে। যাচ্ছি, থেকে Right। যাচ্ছে। মানে আমরা বলতে পারি যে আমরা যখন বাইরে ডক্টর করতে যাই বা হ্যাঁ। পিএইচডি করতে যাই, তখন বিভিন্ন মানে ল্যাবে like আমাদের গবেষণা করতে হয়। গবেষণা Exactly। করতে হয়, এবং কেউ চাইলে চলে আসতে পারে, কেউ হ্যাঁ। ভালো করলে বা যদি খুব ইচ্ছে থাকে সে সেখানে সেই ল্যাবে আসলে অ্যাসাইন হতে পারে। অনেকটা অনেকটা এরকমই। আসলে আমাদের স্বপ্ন যদি বড় থাকে, আমার মনে হয় আমরা এগোতে পারি। একদম। এবং চমৎকার কিছু বিষয় নিয়ে আপনি কাজ করছেন, এবং বাংলাদেশে যেটি একেবারেই প্রথম এবং নেই বললেই চলে। আমরা আমরা একটু একটা জিনিস বলছিল যে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহার আপনার বায়োইনফরমেটিক্সে, তো এই বিষয়টা আসলে কিভাবে আসলে লিংক করছেন বা কতখানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেল্প করছে আপনাদেরকে? এটা যদি বলি তাহলে একটা ভয়ের কথা বলি। জি প্লিজ। লাইফ সায়েন্সে যতগুলা ডিপার্টমেন্ট আছে এর ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের অলমোস্ট 50 to 60% কাজ অটোমেটেড হয়ে যাবে বায়োইনফরমেটিক্স দ্বারা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা না। বিকজ বায়োইনফরমেটিক্স এমন একটা সাবজেক্ট যেটার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি ইনবিল্ট করা। আচ্ছা। তো লাইফ সায়েন্সকে AI রিপ্লেস করবে না, রিপ্লেস করবে বায়োইনফরমেটিক্স। এখন এখানে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা যদি বলি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। 2024 সালে কেমিস্ট্রিতে 3 জন সায়েন্টিস্টকে নোবেল প্রাইজ দেওয়া হয়। তো আমাদের 2 জন সায়েন্টিস্ট ছিল, ডেমিস হেসবিস আর জন এম চাম্পার। তারা কি করছে? তারা মেইনলি বায়োইনফরমেটিক্সের একটা ফিল্ডের এক গবেষণা করে একটা মডেল ডেভেলপ করছে, AI বেস মডেল, কাজটা বায়োইনফরমেটিক্সের। মডেলটা ছিল আলফাফোল্ড 2। গত 60 বছরে ওয়েট ল্যাব, মানে যে ল্যাবে আমরা কাজ করি, গবেষণা করি হাতে কলমে, সেখান থেকে পাওয়া প্রোটিনের টোটাল স্ট্রাকচার সংখ্যা ছিল 2,20,000। আর আলফাফোল্ড 2 জাস্ট 1 বছরে 20 কোটি প্রোটিনের স্ট্রাকচার আইডেন্টিফাই করছে। যদি খুব সহজে বলি প্রোটিন কি কাজে লাগতেছে, আপনার বডির 60 to 70% ফাংশন জি। প্রোটিনের দ্বারা হয়। যত ডিজিজ তার অধিকাংশ হয় প্রোটিনের কারণে। আচ্ছা। তো যদি 20 কোটি প্রোটিন স্ট্রাকচার অ্যাকুরেটলি আইডেন্টিফাই করা যায়, এটা একটা হিউজ কাজ, যেটা করা হয়েছে কিসের মাধ্যমে? বায়োইনফরমেটিক্সের কাজে। বাট ওয়েট ল্যাবে 60 বছরের গবেষণা বনাম 1 বছরের গবেষণা। আর একটা এক্সাম্পল দিলে, একটা ড্রাগ ডেভেলপ করতে মিনিমাম 10 থেকে 15 বছর সময় লাগে। ওকে, এই গল্পটা একটু আপনাদের বললে মনে হয় সবাইকে জানানো উচিত, যেটার উদ্দেশ্য ব্যায়াম ডেটাবেসটা ওপেন করা। তো 2 বছর আগে আমার এই উপলব্ধিটা হলো যে আমরা একটা মারাত্মক প্রবলেমে পড়তে যাচ্ছি। আমরা একটু স্বল্প উন্নয়নশীল দেশ হওয়ার কারণে আমাদের কিন্তু ড্রাগের পেটেন্ট কিনতে হয় না, আমরা ফ্রি পাই। দ্যাটস ওয়াই আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো ওই পেটেন্টগুলো যেহেতু ফ্রি পাচ্ছে, জাস্ট তাদের প্রোডাকশন করতে হচ্ছে, জি। ড্রাগগুলোর কস্ট কম।
এই বছরে 26শে নভেম্বরে আমরা স্বল্প উন্নয়নশীল দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছি। ফলাফল যেটা দাঁড়াবে WHO অনুযায়ী, কন্ট্যাক্ট অনুযায়ী এই স্ট্যাটাসটা আমাদের আর থাকতেছে না। দ্যাটস ওয়াই এই 26-এর পরে আমরা কিন্তু এই ফ্রি যে ড্রাগের পেটেন্ট সেটা আমরা পাচ্ছি না। আমাদের এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো ট্রাই করতেছে এটা যেন 33 সাল পর্যন্ত এক্সটেন্ড করা যায়, বাট এটা চান্স খুব কম। যদি তাই হয় তাহলে পেটেন্টগুলো এদেরকে কিনতে হবে, তখন ড্রাগের প্রাইস মিনিমাম 2 থেকে 3 গুণ বাড়বে। 100 টাকার ড্রাগ 300 টাকা, 10,000 টাকার ড্রাগ 30,000 টাকা। এই জেনারেল মানুষগুলো এটা করতে পারবে না। আর ড্রাগ ডেভেলপ করতে 10 থেকে 15 বছর সময় লাগে। এখন আমরা কি করব? তখন এই মার্কেটটা বাইরের পার্সনরা ইন করবে, কারণ আমরা পাচ্ছি না। 97% যেই মার্কেটটা আমাদের বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিগুলো তারাই কভার করতেছে, সেটা আর থাকবে না। এখন আমাদের উচিত ইমিডিয়েটলি ড্রাগ ডিসকভারির দিকে যাওয়া। সেই ড্রাগ ডিসকভারির দিকে যাওয়ার জন্য আমাদের তো কাজটা শুরু করতে হবে, গবেষণা দরকার। আর সবচেয়ে বড় কথা, ড্রাগগুলো কিভাবে ডেভেলপ করা হয়? ড্রাগগুলো ডেভেলপ করা হয় প্রকৃতিতে থাকা বিভিন্ন মেডিসিনাল প্ল্যান্ট, ঔষধি গাছ থেকে ওই কম্পাউন্ডগুলো বের করা হয়, দেন ওইটাকে পরে ল্যাবে বানানো হয়। ওকে, লাইক যদি আমি এখন সিম্পল ওইদিকে না যাই, আমাদের যে ডেটাবেস আমরা তৈরি করলাম, ব্যাম ডেটাবেস, যেখানে 700 মেডিসিনাল প্ল্যান্টের প্রায় 63,000 ফাইটোকেমিক্যালস আছে, এই ডেটাটা কিন্তু তাদের একসাথে করতে প্রায় 1.5-2 বছর সময় লাগতো, যেটা অলরেডি রেডি করা আছে আমাদের। তো এখন তাদের কাজ শুধু এই ডেটাগুলো নিয়ে দ্রুত গবেষণা করে ড্রাগগুলো ফাইন্ড আউট করা। তো এটা এই জন্য বেসিক এটা একটা বায়োমেট্রিক্স অনেক বড় অ্যাপ্লিকেশন এবং আমাদেরও একটা ভিশন। তো 2 বছর আগে যখন আমি এই ফিউচারটা দেখতেছিলাম, তখন আমি ইমিডিয়েটলি শুরু করলাম যে না, আমাদের ডেটাবেজের কাজ শুরু করতে হবে, বিকজ ইন্ডিয়ার নিজস্ব ডেটাবেজ আছে, আমাদের কিন্তু নাই। কালকে যদি ওরা ডেটাবেজটা অফ করে দেয়, আমাদের পুরো রিসার্চ যারা নট অনলি ইন্ডাস্ট্রি, বাংলাদেশে যারা ড্রাগ নিয়ে গবেষণা করে, ফার্মাসিস্ট যারা, ফুল রিসার্চটা অফ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমার তখন এই উপলব্ধিটা হলো। এই জন্য আমি টিমটা নিয়ে কাজটা শুরু করলাম এবং হোপসো এখন তো আমাদের নিজেরা স্বাবলম্বী হয়ে গেলাম ব্যাম ডেটাবেস থেকে। তার মানে এই জায়গাটাতে বেশ সীমাবদ্ধতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে। এবং সরকারি সাপোর্টের কি অভাব আছে? হ্যাঁ, আমি একদম নিঃসন্দেহে বলতে পারি এখানে সরকারের অনেক বেশি কেয়ারফুল হওয়া উচিত, ফোকাস দেওয়া উচিত। বিকজ যদি আমি একটু ফিউচারিস্টিক চিন্তা করি, প্রেজেন্টটা না দেখে যদি ফিউচার দেখি, অবশ্যই সরকার এখানে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত, ইমিডিয়েটলি। আমরা তো নিজ উদ্যোগে এই কাজটা করলাম, এবং সেটাই ভাবছিলাম আমি। এটা নিয়ে আমাদের অনেক বড় প্ল্যানও আছে। যেমন আপনার সাথে যে এআই যে ব্যাপারটা আসলো, তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যদি চায়, আমরা নিজেরাই কিন্তু এখান থেকে পটেনশিয়াল যেই পোর্শনটা, যেটা মলিকুল যেগুলো ড্রাগ হতে পারে, সেটা আমরাই আমাদের ফাইন্ড আউট করে দিতে পারি। তাকে জাস্ট তখন ল্যাবে কাজ করতে হবে। মানে আমরাই বায়োমেট্রিক্সে হয়তো 5 বছর কমিয়ে আনতে পারে আপনার ড্রাগ ডিসকভারি পার্ট, তাহলে 10 বছর জায়গায় 5 বছরে পসিবল মার্কেটে নিয়ে আসা। নিশ্চয়ই, সাধুবাদ থাকলো অবশ্যই, এবং অনেক অনেক শুভকামনাও থাকলো। বিশাল কাজ হচ্ছে, সেটা আসলে আমাদের পুরো দেশের জন্য আসলে মঙ্গলজনক। আমরা একটু ডক্টর করোনা প্রজেক্ট নিয়ে কথা বলতে চাই। এটি সম্ভবত আপনাদের করোনার সময় হয়েছে কি, ডক্টর করোনা প্রজেক্ট? এটা নিয়ে একটু জানি ছোট্ট করে। আচ্ছা, এটা একটা ড্রিম প্রজেক্ট ছিল, বাট আনফরচুনেটলি ফান্ডের কারণে এটা সাকসেসের মুখ দেখে নাই। তো তখন কোভিডের সময় তো চ্যাটজিটিপি বা এআই টুলগুলো আসেনি। আমি এবং আমার একজন সিনিয়র ভাই, উনি এখন মাইক্রোসফটে আছে, ম্যাথ ব্যাকগ্রাউন্ডে, আমরা দুজন একত্রিত হয়ে একটা প্রজেক্ট করছিলাম ডক্টর করোনা নামে। এটার মেন উদ্দেশ্য ছিল যে একটা জাস্ট চ্যাটবোট, ও আপনার সাথে বাংলায় কথা বলতে পারে করোনা রিলেটেড। আপনি ওকে কোভিড রিলেটেড যত কোশ্চেনিং করেন না কেন, বাংলাতে ও অ্যান্সার দিতে পারতো। পাশাপাশি ও আপনার কোভিড রিস্কটা অ্যানালাইসিস করে দিতে পারতো। এবং এটা নর্মালি যদি মনে হয় যে ও কিছু কোশ্চেন অ্যান্সার হলে ইয়েস হলে 1, নো হলে 0, হয়তো এরকমভাবে প্রেডিকশনটা হচ্ছে, বিষয়টা তা না। সেই সময় আমরা ফার্স্ট এআই মডেলটা ইউজ করি। আমরা চীনের প্রায় 16,000 একটা ডেটাসেট নিয়ে আমরা একটা এআই মডেল ট্রেন করি। তখন ট্রেন করে দেন ওইটার উপর ভিত্তি করে আপনার রিস্কটা অ্যানালাইসিস করা হয়, জাস্ট কোভিড টেস্ট করা উচিত কিনা আপনার, আচ্ছা সেটা। বাট আনফরচুনেটলি আমাদের পরবর্তীতে আসলে ফান্ডের দরকার ছিল এটাকে মার্কেটে আনার জন্য বা ব্লাড স্কুলে করার জন্য। ওই ফান্ডটা ম্যানেজ করে না পারার কারণে করা হয়নি, বাট ওইটাও মোটামুটি সবাই জানে বা কভার হয়েছিল আর কি। আপনার তো আসলে অনেক স্বপ্ন, অনেক এগিয়ে যাওয়ার এবং অনেক কিছু নিয়ে স্বপ্ন, সেক্ষেত্রে আসলে আশেপাশের মানুষ বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কি আসলে সেই সাপোর্টটা পাচ্ছে? স্বপ্নটা বড়, আশেপাশে মানুষ থেকে পাচ্ছি। আচ্ছা, প্রতিষ্ঠান থেকে আসলে ওইভাবে সাপোর্ট এখনো পাওয়া হয়নি, এবং আমিও আসলে একটু ওইদিকে কম যেতে চাই সত্যি কথা বলতে। কারণ
আমার কাছে মনে হয় কোনো একটা কিছু যখন কমার্শিয়ালাইজ হয়ে যায় তখন ওখানে আসলে আর নিজের ইথিক্সের জায়গাটা রাখাটা কঠিন। যেমন ব্যাম ডেটাবেসটা অনেকেই প্রশ্ন করে এটা ওপেন কেন করে দিচ্ছে, এটা কিন্তু ওপেন, সবাই ইউজ করতে পারবে। অনেকের কোশ্চেন এটা কেন ওপেন, এটা কেন ক্লোজ করা হয় নাই, সো এই জিনিসটা হয়তো থাকবে না। তো দ্যাটস ওয়াই একটু স্লোলি যাচ্ছি। সরকারি, হ্যাঁ, তবে সরকারি প্রণোদনা যদি আসে এটা আমাদের জন্য অবশ্যই হেল্প করবে। জি, আমরা একেবারেই শেষ প্রান্তে আছি, একটু ছোট্ট করে জানবো যে আপনি তো একজন তরুণ গবেষক, আসলে নতুন যে তরুণ গবেষকরা আছেন বা যারা আসতে চান তাদের জন্য আপনার পরামর্শটা শুনতে চাই। আচ্ছা, যারা নতুন গবেষণার দিকে আসতে চায়, আমি শুরুতে একটা কথা বলবো যে রাস্তাটা অনেক কঠিন, আসলে কঠিন, কিন্তু যদি আমরা দেশের কথা চিন্তা করি, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের কথা চিন্তা করি, তাহলে হয়তো এই কঠিন রাস্তাটা আমাদেরকেই আগাতে হবে। কারণ এটা না হলে আমরা যেভাবে যাচ্ছি বাংলাদেশের নাম হয়তো একটা সময় পর মানুষ ভুলে যাবে। কারণ সায়েন্স ছাড়া, গবেষণা ছাড়া কখনোই একটা জাতি উন্নত হতে পারে না। তো আমি যারা আস্তে আস্তে ওয়েলকাম, এবং আমি অবশ্যই তাদের জন্য শুভকামনা জানাই। আর একটা কথাই বলবো যে লেগে থাকার থেকে বড় ইন্সপিরেশন আর কিছু হতে পারে না। লেগে থাকতে পারলে অবশ্যই সাকসেস আসবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। আসলে এত স্বপ্ন, এই স্বপ্নগুলো আমাদেরকে ভীষণ উজ্জীবিত করেছে, এবং যারা আসলে আমাদের এই অনুষ্ঠানটা দেখবে, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আপনার মতো কাজ করতে চায়, তাদের জন্য একটা চমৎকার পাওয়া হয়ে থাকলো আসলে এই এপিসোডটা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।